সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর এবারই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বললেন। গত শুক্রবার এয়ারফোর্স ওয়ানে নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল তিনি কতবার পুতিনের সঙ্গে কথা বলেছেন। জবাবে তিনি বলেন এটা বলা উচিত হবে না। সাক্ষাৎকারে ট্রাম্প জানান ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে তার দল খুব ভালো আলোচনা করেছে এবং এই সংঘাতকে তিনি একটি রক্তক্ষয়ী যুদ্ধ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন পুতিন চায় মানুষ মারা বন্ধ হোক, তবে হোয়াইট হাউস এই ফোনালাপের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি। ট্রাম্প বলেন পুতিনের সঙ্গে আমি সবসময় ভালো সম্পর্ক বজায় রেখেছি আর যুদ্ধ শেষ করতে আমার একটা পরিকল্পনা আছে, তবে এখনই বিস্তারিত জানাবো না। আমি চাই দ্রুত যুদ্ধ বন্ধ হোক, প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, এটা বন্ধ করতে হবে। রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা তাসকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন অনেক মাধ্যমেই দুই প্রেসিডেন্টের মধ্যে যোগাযোগ হচ্ছে, তবে আমি নিশ্চিত করে কিছু বলতে পারছি না। ২০১৪ সালে ইউক্রেনে গণবিপ্লবের পর রাশিয়া ক্রিমিয়া দখল করলে পূর্ব ইউক্রেনের সংঘাত শুরু হয়। এরপর ২০২২ সালে পুতিন সেনা পাঠিয়ে ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান ঘোষণা করেন। রাশিয়া দাবি করে ইউক্রেনের রুশ ভাষীদের রক্ষা করাই তাদের প্রধান লক্ষ্য, তবে পশ্চিমারা এটিকে ভূখণ্ড দখলের চেষ্টা হিসেবে অভিহিত করে। রাশিয়া এখন পর্যন্ত ইউক্রেনের ১/৫ এলাকা দখল করেছে। গত কিছুদিন তারা সবচেয়ে দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে। ট্রাম্প বেশ কয়েকবার বলেছেন তিনি পুতিনের সঙ্গে সাক্ষাৎ করে ইউক্রেন যুদ্ধ শেষ করতে চান, তবে এমন বৈঠকের তারিখ ও স্থান এখনও ঠিক হয়নি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সৌদি আরবের ভেতরে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পরামর্শকে উপহাস করেছেন দেশটির শুরা কাউন্সিলের সদস্য ইউসুফ বিন ত্রাদ আল সাদুন। এর পরিবর্তে ইসরায়েলের জনগণকে প্রথমে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাষ্ট্রে এবং দখল করার পর গ্রিনল্যান্ডে সরিয়ে নেওয়া উচিত বলে প্রস্তাব করেছেন তিনি। সৌদি আরবের আরবি ভাষাভাষী সংবাদ মাধ্যম ওকাজে লেখা এক প্রবন্ধে আল সাদুন এই প্রস্তাব করেন। এতে তিনি ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতির সমালোচনা করেছেন। তিনি মনে করেন মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের বিভিন্ন বেপরোয়া সিদ্ধান্তে বিশেষজ্ঞদের পরামর্শ উপেক্ষা করা হয়েছে এবং সংলাপের প্রয়োজনীয়তা বাতিল করে দেওয়া হচ্ছে। সতর্ক করে সৌদি শুরা কাউন্সিলের এই সদস্য বলেন জায়নবাদী ও তাদের মিত্ররা রাজনৈতিক কৌশল ও সংবাদ মাধ্যমের চাপের মাধ্যমে রিয়াদের নেতৃত্বকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারবে না। ট্রাম্প প্রশাসনকে কটাক্ষ করে আল সাদুন বলেন যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক পররাষ্ট্রনীতি সার্বভৌম ভূখণ্ডের অবৈধ দখল এবং সেখানকার অধিবাসীদের জাতিগত নির্মূলের চেষ্টা করবে, যা ইসরায়েলের পদ্ধতি এবং মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে পরিচিত। ইসরায়েলের জন্ম ও বিকাশ সম্পর্কে ওয়াকিবহাল ব্যক্তি মাত্রই একথা বলছেন যে এই পরিকল্পনাটি জায়নবাদীদের তৈরি এবং তাদের দ্বারা অনুমোদিত। শুধু পড়ে শোনানোর জন্য তা হোয়াইট হাউসের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার ইসরায়েলের সম্প্রচার মাধ্যম চ্যানেল 14কে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন সৌদি আরবের অভ্যন্তরে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেন সৌদিরা, সেখানে তাদের অনেক জমি রয়েছে। তার এই মন্তব্যের পর ক্ষোভ প্রকাশ করে কাতার, জর্ডান, মিশর, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ইরাক সহ আরব দেশগুলো। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ও এর প্রতিবাদ জানিয়েছে। বিবৃতিতে তারা বলেছে সৌদি আরব এটা নিশ্চিত করেছে যে নিজেদের ভূমিতে ফিলিস্তিনি মানুষের অধিকার রয়েছে আর তারা এখানে কোনো অনুপ্রবেশকারী বা অভিবাসী নয় যে নিষ্ঠুর ইসরায়েলি দখলদারীরা ইচ্ছা হলেই তাদের তাড়িয়ে দিতে পারবে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নীতির সমালোচনা করেছেন ইসরায়েলের সাবেক জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বিন গাভির। তিনি বলেছেন ইসরায়েল মধ্যপ্রাচ্যের হাসির পাত্র হয়ে উঠেছে। স্থানীয় রেডিও স্টেশন কোল বারামার সাথে এক সাক্ষাৎকার ইসরায়েলের চরম কট্টর ডানপন্থী এই রাজনীতিবিদ গাজায় যুদ্ধ পরিচালনার বিষয়ে নেতানিয়াহু সরকারের নিন্দাও করেছেন। ইতামার বিন গাভির বলেছেন আমরা মধ্যপ্রাচ্যের হাসির পাত্র হয়ে গেছি এবং আমি নিশ্চিত নই যে আমরা এখনও এটি উপলব্ধি করতে পেরেছি কিনা। বিন গাভির বলেন তিনি সরকারের একমাত্র মানুষ যিনি গাজায় মানবিক সহায়তা প্রদানের বিরোধিতা করেছিলেন। তিনি দাবি করেন তার এই অবস্থান গাজার পরিস্থিতি সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারত।
মার্কিন চাপের প্রতি নেতানিয়াহুর প্রতিক্রিয়ার সমালোচনা করে বেন গাভির বলেন, আপনি শুধুমাত্র বহিরাগত চাপের ওপর ভিত্তি করে শাসন করতে পারবেন না। তিনি যুক্তি দেন, ইসরায়েলকে কখনোই গাজায় জ্বালানি এবং মানবিক সহায়তা পাঠানোর অনুমতি দেওয়া উচিত ছিল না। তার অভিযোগ, এটি হামাসকে উপকৃত করে। ইসরায়েলের সাবেক এই মন্ত্রী গাজায় ফিলিস্তিনিদের জন্য স্বেচ্ছায় অভিবাসন কর্মসূচি অবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানান। বেন গাভির বলেন, যতক্ষণ না নেতানিয়াহু সরকার হামাসকে ধ্বংস করার প্রতিশ্রুতি দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি সরকারে ফিরে আসবেন না। গত জানুয়ারিতে গাজা যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির বিরোধিতা করে নেতানিয়াহুর সরকার থেকে পদত্যাগ করেছিলেন বেন গাভির। এরপর থেকে তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের উৎখাতে স্বেচ্ছায় অভিবাসন করানোর দাবি করে আসছেন। এদিকে ইসরায়েলের কয়েকটি সূত্র সংবাদ মাধ্যম হারেসকে জানিয়েছেন, নেতানিয়াহু যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে চান না। তিনি গাজায় আবারও যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছেন। একটি সূত্র বলেছে, দ্বিতীয় ধাপের আলোচনা করতে কাতারের দোহায় একটি প্রতিনিধি দল পাঠিয়েছেন নেতানিয়াহু। তাদের মূলত টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পাঠানো হয়েছে। যাদের দ্বিতীয় ধাপ কার্যকর নিয়ে আলোচনার কোনো পাওয়ার দেওয়া হয়নি। আর কোন টেকনিক্যাল বিষয়ে আলোচনা করতে গেছে এই প্রতিনিধি দল সেটিও নিশ্চিত নয়। অপর একটি সূত্র বলেছে, নেতানিয়াহু জানেন যদি তিনি চুক্তির দ্বিতীয় ধাপে রাজি হন তাহলে তার সরকার আর থাকবে না, মানে নেতানিয়াহুর পতন হবে। তার সরকারে আছে উগ্র ডানপন্থী দলগুলো। তারা হুমকি দিয়েছে, যদি গাজায় যুদ্ধ পুরোপুরি বন্ধ করা হয় তাহলে নেতানিয়াহুর জোট থেকে বেরিয়ে তারা সরকারের পতন ঘটাবে। চলমান যুদ্ধবিরতির মাঝেও গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের উপর গুলি চালিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা। আল জাজিরার খবরে বলা হয়েছে, গাজা সিটি ও খান ইউনিসে গুলি চালিয়ে 4 জনকে হত্যা করা হয়েছে। একটি হাসপাতাল সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, গাজা সিটির পূর্ব জাইতুন এলাকায় নিহত হয়েছে 3 জন। এছাড়া খান ইউনিসের আল কারারা এলাকায় এক নারীকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। রোববার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘণ্টায় 8 শহীদের লাশ এসেছে হাসপাতালে। এর মধ্যে 7 জন আগে মারা গেছেন, যাদের লাশ পাওয়া গেছে, এবং একটি নতুন মৃত্যু। নতুন করে আহত হওয়া 2 জন ব্যক্তিও হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। স্বাস্থ্য দপ্তরের তথ্য মতে গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 48,189 জনে। এছাড়া এবারের যুদ্ধে আহত হয়েছে 1,11,000-এর বেশি মানুষ। প্রচুর সংখ্যক গাজার বাসিন্দা এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। একই দিন পশ্চিম তীরের তুলকারাম এলাকার নূর শামস উদ্বাস্তু শিবিরে গুলি চালিয়ে 2 ফিলিস্তিনি নারীকে হত্যা করেছে সেনারা, যাদের একজন 8 মাসের সন্তান সম্ভবা ছিলেন। ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সেনারা একটি ফিলিস্তিনি পরিবারের উপর গুলি চালিয়েছে। আহত দম্পতিকে হাসপাতালে নিতেও দেয়নি দখলদার সেনারা, যে কারণে গর্ভবতী নারী ও তার অনাগত সন্তানকে বাঁচানো সম্ভব হয়নি। পরিবারের পুরুষ সদস্যটিও গুরুতর আহত হয়েছেন। এছাড়া আরেক ঘটনায় নিহত হয়েছেন 21 বছর বয়সী এক নারী। স্থানীয় ওয়াফা বার্তা সংস্থা জানিয়েছে, ইসরায়েলি সেনারা ভারী অস্ত্র ও সাজোয়া যান নিয়ে নূর শামস উদ্বাস্তু শিবিরে অভিযান চালায়। স্থানীয় বাসিন্দারা বলেছেন, তারা ওই এলাকায় প্রচণ্ড গুলির শব্দ শুনেছেন। এছাড়া বেশ কিছু ইসরায়েলি ড্রোন দেখা গেছে ওই এলাকার আকাশে। প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের তুলকারাম শাখা জানিয়েছে, তারা ক্যাম্প এলাকায় দখলদার সেনাদের অনুপ্রবেশের চেষ্টা ঠেকিয়ে দিয়েছে। পদত্যাগ করেছেন ভারতের সংঘাত কবলিত মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। রাজ্যের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টিতে তার নেতৃত্ব নিয়ে মতবিরোধ দেখা যাওয়ায় রোববার পদত্যাগ করেন তিনি। রাজ্যটিতে 1.5 বছর ধরে থেমে থেমে চলছে জাতিগত দাঙ্গা। এনডিটিভি বলেছে, দলীয় কোন্দল থামাতে এবং বিধানসভায় রাজ্য সরকারের বিরুদ্ধে কংগ্রেসের সম্ভাব্য অনাস্থা ভোটে হেরে যাওয়ার আশঙ্কায় মুখ্যমন্ত্রীর পদ ছেড়েছেন বীরেন সিং। রোববার সন্ধ্যায় রাজ্যের গভর্নরের কাছে নিজের পদত্যাগপত্র হস্তান্তর করেছেন মুখ্যমন্ত্রী বীরেন সিং। রাজ্য সরকার থেকে কনরাড সাংমার জাতীয় পিপলস পার্টির সমর্থন প্রত্যাহার করে নেওয়া সত্ত্বেও বিজেপির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তবে দলের নেতৃত্বে পরিবর্তন যাওয়া বিজেপির বিধায়করা মুখ্যমন্ত্রীর প্রতি অনাস্থা প্রস্তাবে সায় দিতে পারেন বলে আশঙ্কা তৈরি হয়। এমন পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন বীরেন সিং। আনন্দবাজার পত্রিকা বলছে, গত কিছুদিন ধরেই দলের ভেতরে ও বাইরে দ্বিমুখী চাপের মুখোমুখি হয়েছেন মুখ্যমন্ত্রী বীরেন সিং। এই পরিস্থিতিতে রোববার সকালে নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে দেখা করেন বীরেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিজেপি ও নাগা পিপলস ফ্রন্টের 14 জন বিধায়ক।
মাত্র 15 মিনিটের বৈঠকের পর ইম্ফলে ফিরেই মণিপুরের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন বীরেন। ভারতীয় সংবাদ মাধ্যমের ভাষ্যমতে মণিপুর বিধানসভায় অনাস্থা প্রস্তাব আনার বিষয়ে ভাবনা চিন্তা করছিল কংগ্রেস। এছাড়া বীরেনের নেতৃত্ব নিয়ে অসন্তুষ্ট ছিলেন রাজ্যের বিজেপি বিধায়করাও। ভোটাভুটি হলে বীরেন সরকারের পতনের সম্ভাবনা রয়েছে এমন আশঙ্কা তৈরি হয় সেখানে। এর মাঝে বীরেনের পদত্যাগ ছাড়া কোনো গতি ছিল না। গত প্রায় 1.5 বছর ধরে অশান্ত পরিস্থিতিতে রয়েছে মণিপুর। 2023 সালের মে মাসে প্রথম মেইতেই এবং কুকি জো সম্প্রদায়ের সহিংস আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এই রাজ্য। এরপর থেমে থেমে রাজ্যের 2 জাতিগত গোষ্ঠীর এই সংঘাতে 2 শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।